হাই এভরিওয়ান, এটা আমাদের মূল কনসেপ্টের সেকেন্ড ক্লাস। তো এই ক্লাসে আমরা দেখব যে রাসায়নিক সংযোগ সূত্র কী, মোলের ধারণা, অ্যাভোগাড্রো সূত্র, পারমাণবিক ভর, আণবিক ভর, এই সমস্ত জিনিসগুলো। ওকে, তো ফার্স্টে এই রাসায়নিক সংযোগ সূত্র জিনিসটা কি সেটা দেখব। তাহলে রাসায়নিক সংযোগ সূত্র বলতে বোঝায় যে আমাদের রসায়নে যেসব রাসায়নিক বিক্রিয়া ঘটে বা বিভিন্ন মৌল যৌগের মধ্যে যে বিক্রিয়া ঘটে সেগুলো কিছু সূত্র মেনে চলে। তাহলে বিক্রিয়াগুলো বা রাসায়নিক সংযোগ ওগুলো কিছু সূত্র মেনে চলে। তার ওই সূত্রগুলো কি কি? তাহলে ফার্স্ট সূত্র যেটা আছে সেটা হচ্ছে ভরের নিত্যতা সূত্র। ভরের নিত্যতা সূত্র। সেকেন্ড সূত্র যেটা আছে সেটা হলো স্থিরানুপাত সূত্র। থার্ড সূত্র যেটা আছে গুণানুপাত সূত্র। 4 নাম্বার মিথনুপাত সূত্র। লাস্ট গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। তাহলে এইগুলোর মধ্যে আমাদের দুটো সূত্র আগের ক্লাসেই ছিল, সেটা হচ্ছে ভরের নিত্যতা সূত্র আর গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। এই মাঝের যে তিনটে সূত্র স্থিরানুপাত সূত্র, গুণানুপাত সূত্র আর মিথনুপাত সূত্র, এইগুলো আগের ক্লাসে আমাদের থাকেনি। যদিও দুটো ছিল তাও এই ক্লাসে আমরা সব সূত্রগুলোই একটু ডিটেলসে দেখব। হলো, তাহলে ফার্স্টে যে সূত্রটা আছে সেটা হচ্ছে ভরের নিত্যতা সূত্র। ভরের নিত্যতা সূত্র। তাহলে ভরের নিত্যতা সূত্র কি বলে? যে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের ভর সমান হয়। তাহলে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের ভর সমান, এটা হচ্ছে তোমার ভরের নিত্যতা সূত্র। তাহলে ধরো যে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে, এখান থেকে উৎপন্ন হলো ধরো জল হয়েছে, এটা তোমার ব্যালেন্সড ইকুয়েশন বা সমতা বিধানযুক্ত একটা সমীকরণ। তাহলে এখানে হাইড্রোজেন কত আছে? 4 গ্রাম, অক্সিজেন 32 গ্রাম, তাহলে টোটাল কত আছে? 36 গ্রাম। তাহলে জল যে উৎপন্ন হলো সেটা কত গ্রাম? তাহলে 2 × 18 মানে সেটাও 36 গ্রাম। তাহলে দেখো বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের ভরটা সমান হয়ে গেছে। তাহলে এটাই ছিল ভরের নিত্যতা সূত্র। আচ্ছা, এরপরে এই ভরের নিত্যতা সূত্রের সীমাবদ্ধতা কী, মানে কোন জায়গায় বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের ভরটা সমান হবে না। তাহলে তোমরা ক্লাস 10-এ পড়েছো নিউক্লিয় বিক্রিয়া। তাহলে নিউক্লিয় বিক্রিয়ায় কী দেখেছিলে? যে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের ভরটা কিন্তু সমান নয়, তার জন্য আমরা ভর ত্রুটি পাচ্ছিলাম। যেহেতু বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের ভর সমান নয়, তাই বিক্রিয়াজাত পদার্থ থেকে তুমি যদি বিক্রিয়ক পদার্থের ভরটা বিয়োগ করো, যে ভরটা পাও সেটাকে বলা হয় ভর ত্রুটি। তাহলে এই ভরটা কিসে রূপান্তরিত হতে পারে? শক্তিতে। আমরা আইনস্টাইনের সমীকরণ কি জানি? যে E = mc²। তাহলে E মানে শক্তি, m মানে ভর। তাহলে শক্তিটা ভরে রূপান্তরিত হতে পারে, আবার ভরটা শক্তিতে রূপান্তরিত হতে পারে। তাহলে যদি তুমি তাপ দায়ী বিক্রিয়ার ক্ষেত্রে বলো, তাপ দায়ী মানে কি? ওখানে তাপ উৎপন্ন হচ্ছে বা শক্তি উৎপন্ন হচ্ছে, তাহলে এই শক্তিটা উৎপন্ন কোথার থেকে হবে? ভর থেকে। আর যদি তাপ গ্রাহী বিক্রিয়ার কথা বলো, তাহলে ওখানে তাপ বা শক্তি গৃহীত হচ্ছে মানে গ্রহণ করছে। তাহলে তাপ বা শক্তি যদি গ্রহণ করে, ওই তাপ বা শক্তিটা কিসে রূপান্তরিত হবে? ভরে রূপান্তরিত হবে। হলো, তো ওটা এখানে লেখা আছে যে তাপদায়ী ও তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয় এবং শক্তি ভরে রূপান্তরিত হয়। এই জন্য তাপদায়ী ও তাপগ্রাহী বিক্রিয়া ভরের নিত্যতা সূত্র মেনে চলে না। হলো, আচ্ছা নেক্সট হলো তোমার স্থিরানুপাত সূত্র। 2 নাম্বার স্থিরানুপাত সূত্র। তাহলে স্টেটমেন্ট আগে দেখে নাও। স্থিরানুপাত সূত্র কি বলছে? যে কোনো যৌগকে তুমি যেখান থেকেই সংগ্রহ করো না কেন বা যেভাবেই তৈরি করো না কেন, যৌগটার উপাদান মৌলগুলির ভরের অনুপাত স্থির থাকবে। কি বললাম? কোনো যৌগকে তুমি যেখান থেকেই সংগ্রহ করো না কেন বা যেভাবেই তৈরি করো না কেন, যৌগটার মধ্যে যে উপাদান মৌলগুলো আছে, মানে যৌগটা যে মৌলগুলো দ্বারা গঠিত, সেই মৌলগুলোর ভরের অনুপাত সবসময় স্থির। ধরো জল,
জলকে তুমি নলকূপ থেকে সংগ্রহ করো বা পুকুর থেকে সংগ্রহ করো বা নদী থেকে সংগ্রহ করো, জলের সংকেত কী হয়? H2O। তাহলে H2 হচ্ছে জল। তাহলে এখানে হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। তাহলে হাইড্রোজেন কত আছে? 2 গ্রাম। অক্সিজেন কত আছে? 16 গ্রাম। তাহলে এদের ভরের অনুপাত কত হবে? 1:8। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের ভরের অনুপাত 1:8। তুমি জলকে যেখান থেকে সংগ্রহ করো না কেন এই অনুপাতটা সবসময় 1:8ই থাকবে। হলো। এরপরে ধরো আমি জলকে ল্যাবে তৈরি করছি বা পরীক্ষাগারে তৈরি করছি, তাহলে 2H2 প্লাস O2 ওখান থেকে 2H2O। তাহলে এখানে যে জলটা তৈরি করলাম এখানে হাইড্রোজেন কত আছে? 4 গ্রাম। অক্সিজেন কত আছে? 32 গ্রাম। তাহলে অনুপাত কত হবে? 1:8। তাহলে দেখলে যে আমি যেখান থেকে সংগ্রহ করি না কেন জলকে, সেখানে হাইড্রোজেন অক্সিজেন ভরের অনুপাত 1:8। আর আমি ল্যাবে যে তৈরি করলাম বা পরীক্ষাগারে তৈরি করলাম সেখানেও হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাতটা হচ্ছে 1:8। হলো। আচ্ছা, এরপরে এটার ব্যতিক্রম কী হবে? ধরো আমি ওই যে জলটা তৈরি করলাম সেখানে হাইড্রোজেন নিয়েছি আর অক্সিজেনের আমি 18 আইসোটোপটা নিয়েছি। তাহলে ওখানে অক্সিজেন যে আইসোটোপটা নিয়েছিলাম সেটা হচ্ছে 16। হয়েছে? এই যে আমি জলের আণবিক ভরটা 18 লিখি, কেন লিখি? কারণ 2 + 16 তার জন্য 18 লিখি। তাহলে ওখানে নিশ্চয়ই অক্সিজেনের 16 আইসোটোপটা নিয়েছিলাম। তাহলে আমি যদি ওই 16-র পরিবর্তে 18 আইসোটোপটা নিই তাহলে এখানে যে জলটা তৈরি হবে সেখানে অক্সিজেনের 18 আইসোটোপটাই থাকবে। তাহলে এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের ওজনের অনুপাত, ভরের অনুপাত কত হবে? 4 গ্রাম H2। তাহলে অক্সিজেন আছে 2টো, ভর কত? 18 করে, তাহলে 36 গ্রাম। তাহলে 1:9। তাহলে হওয়ার কথা ছিল 1:8, হয়ে গেল 1:9। তাহলে এই স্থিরানুপাত সূত্র এটা মেনে চলছে না। এটা হচ্ছে একটা ব্যতিক্রম। ওকে, এরপরে নেক্সট হচ্ছে তোমার গুণানুপাত সূত্র। 3 নাম্বার, গুণানুপাত সূত্র। তাহলে গুণানুপাত সূত্র কি বলছে আগে স্টেটমেন্টটা দেখে নাও, তারপরে বুঝিয়ে দিচ্ছি। যে 2 বা ততোধিক মৌল নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিভিন্ন যৌগ উৎপন্ন করলে একটি নির্দিষ্ট মৌলের নির্দিষ্ট ভরের সাথে অপর মৌলের যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত থাকে তাদের অনুপাত পূর্ণসংখ্যা সরলানুপাত হয়। তাহলে ফার্স্ট কি বললো? যে 2 বা ততোধিক তোমাকে মৌল নিতে হবে। আমি ধরো নিলাম কার্বন আর হাইড্রোজেন। তাহলে এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিভিন্ন যৌগ উৎপন্ন করবে। ধরো উৎপন্ন করলো C2H2, C2H4, C2H6। তাহলে 2 বা ততোধিক যৌগ উৎপন্ন করলো। তাহলে এখানে কার্বন কত আছে আর হাইড্রোজেন কত আছে দেখব। তাহলে কার্বন আছে এখানে 24 গ্রাম, হাইড্রোজেন 2 গ্রাম। এখানে কার্বন 24 গ্রাম, এখানে হাইড্রোজেন 4 গ্রাম। কার্বন 24 গ্রাম, হাইড্রোজেন 6 গ্রাম। তাহলে কি বলেছিল? যে একটা মৌলের নির্দিষ্ট ভর অপর মৌলের যে ভিন্ন ভিন্ন ভরের সাথে যুক্ত থাকে তাদের অনুপাত পূর্ণসংখ্যা সরলানুপাত হয়। তাহলে পূর্ণসংখ্যা সরলানুপাত মানে ছোট ছোট অনুপাত, ধরো 1:1:1 এরকম, বা 1:2:1, বা 1:3:1, বা 2:5:1, এরকম ছোট ছোট অনুপাত। এরকম বড় কিন্তু নয় যে 81:203, এরকম বড় বড় অনুপাত কিন্তু নয়, ছোট ছোট অনুপাত যেটাকে সরলানুপাত বলা হয়। হলো। তাহলে এখানে একটা নির্দিষ্ট ভর, ধরো কার্বনের 24 গ্রাম। তাহলে কার্বনের একটা নির্দিষ্ট ভর আমি ধরে নিলাম যে 24 গ্রাম। তাহলে 24 গ্রামের সাথে হাইড্রোজেন কত যুক্ত আছে? 2 গ্রাম, 4 গ্রাম আর 6 গ্রাম। তাহলে এদের অনুপাত কত হবে? 1:2:3, যেটা একটা সরল অনুপাত। হলো। তাহলে আমি কি বলতে পারি? যে নির্দিষ্ট মৌল, আমি কার্বনটাকে নির্দিষ্ট মৌল ধরে নিচ্ছি, নির্দিষ্ট মৌল ব্র্যাকেটে কার্বন, এর নির্দিষ্ট ভর ব্র্যাকেটে 24 গ্রাম, আমি 24 গ্রাম ভরটাকে নির্দিষ্ট ধরে নিচ্ছি। এর সাথে হাইড্রোজেনের ভিন্ন ভিন্ন ভর কত? 2 গ্রাম, 4 গ্রাম, 6 গ্রাম যুক্ত আছে। হয়েছে? এরপর কি করব? তাহলে এই ভিন্ন ভরগুলোর অনুপাত কত? ভিন্ন ভরগুলির অনুপাত এটা কত হবে? 2:4:6, 1:2:3। এটা হচ্ছে একটা সরল অনুপাত। হলো। আচ্ছা, এরপরে এটার
লিমিটেশন বা সীমাবদ্ধতা কী। তাহলে ধরো কার্বন হাইড্রোজেন নিজেদের মধ্যে বিক্রিয়া করে সাপোজ উৎপন্ন করলো C4H10, C5H12, C6H14, এই যৌগগুলো তো উৎপন্ন করতে পারে। তাহলে এখানে কার্বন আর হাইড্রোজেন কত আছে? কার্বন আছে 4টা, 4 12 48, হাইড্রোজেন আছে 10, এখানে 60, 12, এখানে 6 12 72 আর 14। তাহলে দেখো এখানে কার্বনের ভরটা কিন্তু নির্দিষ্ট নেই। আগেরটার ক্ষেত্রে কার্বনের ভর 24 24 24 ছিল, তাই নির্দিষ্ট ছিল, ওই জন্য আমি কিছু ঝামেলা করিনি। বাট এখানে কার্বনের ভরটা কিন্তু আলাদা আছে, 48 60 72। তাহলে কার্বনের আমাকে একটা নির্দিষ্ট ভর ধরে নিতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি ওই তিনটে সংখ্যার লসাগু হচ্ছে তার নির্দিষ্ট ভর, মানে নির্দিষ্ট করার জন্য আমি ওই তিনটে সংখ্যার একটা লসাগু নিচ্ছি, গসাগু সরি। তাহলে আমি ধরে নিলাম যে 12, কার্বনের নির্দিষ্ট ভর হচ্ছে 12। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 48-এর সাথে যুক্ত আছে 10 গ্রাম। তাহলে 12-র সাথে কত যুক্ত থাকবে ক্যালকুলেশন করে দেখে নেবে, যেটা হবে 2 সাপোজ আচ্ছা 10/48 × 12 মানে 2.5 হলো। এরপরে তাহলে এটার ক্ষেত্রেও 12 ধরতে হবে। তাহলে 60-এর সাথে যুক্ত আছে 12, 12-র সাথে কত এটা দেখবে 2.4 আসবে। এখানেও 12 ধরতে হবে নির্দিষ্ট করার জন্য। তাহলে 72-র সাথে যুক্ত আছে 14, 12-র সাথে কত এটা দেখবে 2.3 আসছে। তাহলে কার্বনের একটা নির্দিষ্ট ভর যেটাকে ধরেছি যে 12 গ্রাম, ওর সাথে হাইড্রোজেনের কী কী ভিন্ন ভর যুক্ত আছে 2.5, 2.4, 2.3। তাহলে এটাই কি লিখতে পারি যে নির্দিষ্ট মৌল যেটাকে আমি কার্বন ধরেছি এর নির্দিষ্ট ভরের ব্র্যাকেটে 12 গ্রাম, কারণ 12 গ্রামটাকে আমি নির্দিষ্ট করেছি, এর সাথে হাইড্রোজেনের যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত আছে সেটা কি 2.5 গ্রাম, 2.4 গ্রাম, 2.3 গ্রাম। তাহলে এদের অনুপাত কি হবে 2.5 = 2.4 = 2.3। তো এটা যদি আমি পূর্ণ সংখ্যায় নিয়ে আসি তাহলে 25 = 24 = 23। দেখো বড় বড় অনুপাত, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা সরল অনুপাত নয়, এটি সরল অনুপাত নয়। তাই এটা একটা লিমিটেশন বা সীমাবদ্ধতা হলো। এরপরে 4 নাম্বার মিথনুপাত সূত্র। মিথনুপাত সূত্র হয়েছে। আগে স্টেটমেন্টটা পড়ে নিই তারপরে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই স্টেটমেন্টটা বলছে 2 বা ততোধিক মৌল অন্য একটি মৌলের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করলে ওই একটি মৌলের নির্দিষ্ট ভরের সাথে 2 বা ততোধিক মৌলের যে ভর যুক্ত থাকে তাদের অনুপাত প্রথম মৌলগুলি বিক্রিয়া করে যৌগ গঠন করলে ওই যৌগে মৌলগুলি ভরের অনুপাতে সমান হয় বা পূর্ণসংখ্যা সরল গুণিতক হয়। তাহলে কনফিউজিং হয়ে গেল। তাহলে ফার্স্টে কি বলেছে 2 বা ততোধিক মৌল, আমি ধরে নিলাম যে কার্বন আর হাইড্রোজেন। তাহলে 2 বা ততোধিক মৌল, আচ্ছা অক্সিজেন ধরে নিচ্ছি না, কার্বন আর অক্সিজেন। তাহলে এটা অপর একটা মৌলের সাথে বিক্রিয়া করে যৌগ উৎপন্ন করবে। তাহলে অপর একটা মৌল আমি ধরে নিলাম হাইড্রোজেন। তাহলে কার্বন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে CH4 আর অক্সিজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে জল হলো। তাহলে এই যে অপর মৌলটা আছে হাইড্রোজেন, তাহলে এর নির্দিষ্ট ভরের সাথে এই কার্বন আর অক্সিজেন কতটা করে যুক্ত আছে আমি দেখব। তাহলে এখানে কার্বন আছে 12, হাইড্রোজেন আছে 4, এখানে অক্সিজেন আছে 16, হাইড্রোজেন আছে 2। তাহলে অপর মৌলটা কি এখানে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের নির্দিষ্ট ভরের সাথে কার্বন আর অক্সিজেন কতটা করে আছে আমি দেখব। তাহলে হাইড্রোজেনের ভরটা দেখো নির্দিষ্ট নেই, এখানে আছে 4, এখানে আছে 2। তাহলে এটাকে নির্দিষ্ট করার জন্য আমি এই 2টাকে 4 করে দিচ্ছি, কি হবে? তাহলে এখানে হাইড্রোজেনটা যদি 4 করি অক্সিজেনটা কত করতে হবে ডাবল 32। তাহলে এখন আমি বলতে পারি যে হাইড্রোজেনের নির্দিষ্ট ভর ব্র্যাকেটে 4 গ্রাম এর সাথে কার্বন ও অক্সিজেন যুক্ত আছে কত করে 12 এবং 32 গ্রাম। তাহলে এদের অনুপাত কত? তাহলে এদের অনুপাত সমান 12:32, তাহলে 3:8 হলো। তাহলে এই অনুপাতটা কার সাথে সমান হবে?
ওই যে আমি 2 বা ততোধিক মৌল নিয়েছিলাম তারা যদি নিজেদের মধ্যে বিক্রিয়া করে যৌগ উৎপন্ন করে, তাহলে বিক্রিয়া করে ধরো যৌগ উৎপন্ন করলো CO2, তাহলে এখানে কার্বনের ভরের অনুপাত কত, কার্বন আর অক্সিজেনের, তাহলে 12 গ্রাম ইজ টু 32 গ্রাম, তাহলে এটা কত আসবে 3:8। দেখো এই 3:8, এই 3:8 সমান হয়ে গেছে, তাহলে এটাই বললো। তাহলে কী স্টেটমেন্টটা বললো যে 2 বা ততোধিক মৌল, এটা নিচ্ছে কার্বন আর অক্সিজেন, এরা অপর একটা মৌল ধরো হাইড্রোজেন এর সাথে বিক্রিয়া করে দুটো যৌগ উৎপন্ন করেছে CH4 আর H2O। তাহলে অপর মৌলের নির্দিষ্ট ভর ওই 2 বা ততোধিক মৌলের যে ভরের সাথে যুক্ত, মানে হাইড্রোজেনের এই নির্দিষ্ট ভর 4 গ্রাম, এটা ওই 2 বা ততোধিক নির্দিষ্ট ভর যে 12 গ্রাম আর 32 গ্রাম ওদের সাথে যুক্ত আছে, ওই অনুপাতটা কার সাথে সমান হবে, ওই যে 2 বা ততোধিক মৌল আমি নিয়েছিলাম ওই মৌলগুলার দিয়ে যে যৌগ গঠন হয়েছিল সেখানে ওই মৌলগুলার ভরের অনুপাতের সাথে সমান হবে। হলো? তো এই হচ্ছে কেস। আচ্ছা, লাস্ট আছে গেলু-সাকের গ্যাস আয়তন সূত্র। ফিফথ, গেলু-সাকের গ্যাস আয়তন সূত্র। তাহলে গেলু-সাকের গ্যাস আয়তন সূত্র কি বলছে যে গ্যাসীয় বিক্রিয়ক যদি তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থও যদি গ্যাসীয় হয় তাহলে সেটাও সরল অনুপাতে থাকবে, মানে তার আয়তনও সরল অনুপাতে থাকবে। হলো? তাহলে ধরে নাও যে হাইড্রোজেন আর অক্সিজেন দুটোই গ্যাস বিক্রিয়া করছে, তাহলে দুটো হাইড্রোজেন ধরো অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, তাহলে এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের আয়তনের অনুপাত কত, 2:1। ধরো বিক্রিয়া করে উৎপন্ন করলো দুটো জল, মানে জলীয় বাষ্প, যেটাকে আমি গ্যাস দিয়ে দেখাচ্ছি। তাহলে এর সাথে এই যে 2:1 তার অনুপাতটা কত হবে, 2:1:2। তাহলে এই 2:1টাও ছিল সরল অনুপাত, আর 2:1:2 এটা হচ্ছে সরল অনুপাত। হলো? তাহলে গ্যাসীয় বিক্রিয়ক তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করছিল, এই যে 2:1 অনুপাতে বিক্রিয়া করছিল, তাহলে এই উৎপন্ন পদার্থটা গ্যাসীয় হওয়ার জন্য এই পদার্থটার আয়তনও এই আগের যে অনুপাতটা ছিল 2:1 তার সাথে সরলানুপাতেই থাকছে। তাহলে 2:1টাও সরল অনুপাত, আর 2:1:2 ওটাও হচ্ছে সরল অনুপাত। তো এটা হলো গেলু-সাকের গ্যাস আয়তন সূত্র। হলো? এরপরে ডাল্টনের স্বীকার্য, মানে ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য আর কি, ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য। হলো? তাহলে ডাল্টন সর্বপ্রথম পরমাণুর ধারণা দেন। তাহলে ডাল্টন কি বলেন যে তুমি যদি কোনো একটা পদার্থকে ভাঙতে শুরু করো, একদম যে ছোট কণাটায় তুমি পৌঁছাবে সেটাকে তার পরমাণু বলা হয়, বা সেটাকে পরমাণু বলা হয়। তাহলে তার ফার্স্ট স্টেটমেন্ট ছিল যে পদার্থ অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমবায় নিয়ে গঠিত, আর ওই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলিকে পরমাণু বলা হয়। হয়েছে? সেকেন্ড, পরমাণু অবিভাজ্য, অর্থাৎ পরমাণু সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এগুলো ছিল লোয়ার ক্লাসে। থার্ড, মৌলের পরমাণুগুলি পূর্ণ সংখ্যার স্বর্ণ অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। ধরো জল, তাহলে এখানে হাইড্রোজেন পরমাণু আছে আর অক্সিজেন পরমাণু আছে, তাদের অনুপাত কত, 2:1, তাহলে এটা সরল অনুপাত। ধরো CO2, তাহলে এখানে কার্বন কত আছে 1, অক্সিজেন 2, তাহলে 1:2, যেটা সরল অনুপাত। আচ্ছা, এরপরে ত্রুটি। তাহলে এই যে ডাল্টনের পরমাণু অনুপাত দিয়েছিল তার ত্রুটি কী? তাহলে ফার্স্ট ত্রুটি হচ্ছে পরমাণু বিভাজ্য। কেন? কারণ পরমাণুকে তুমি যদি ভাঙো সেক্ষেত্রে সেখানে তুমি প্রোটন পাবে, নিউট্রন পাবে, ইলেকট্রন পাবে, তাহলে এত কিছু আরও অন্যরকম কণা পাচ্ছ, তার জন্য বলতে পারো যে পরমাণু বিভাজ্য বা পরমাণুকে ভাঙা যায়। 2 নম্বর, ডাল্টন বলেছিল যে পরমাণু সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কিন্তু আমরা নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে দেখেছি যে একটা পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায়। থার্ড, তো ডাল্টন বলেছিল যে পরমাণুগুলি পূর্ণ সংখ্যার স্বর্ণপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে, কিন্তু এই যে টাইপের যৌগ, দেখো ভালো করে লিখে দিচ্ছি, ধরো কপার 1.7s বা টাইটেনিয়াম 0.75O, তাহলে এই যৌগগুলোতে ধরো টাইটেনিয়াম কত আছে 0.75,
অক্সিজেন কত 1, তাহলে অনুপাত নিলে 75:100 হয়েছে। তাহলে এখানে আচ্ছা এখানে যাওয়ার দরকার নেই, দেখো ওই 0.75 আর 1, তাহলে এটা কি পূর্ণ সংখ্যা সমানুপাতে আছে? নেই তো, পূর্ণ সংখ্যা কোথায়? ফ্র্যাকশন তো এগুলো। তাহলে এখানে পূর্ণ সংখ্যা সমানুপাতে বিক্রিয়া করে যৌগ উৎপন্ন করছেন, ব্যাস। তাহলে এটা একটা ত্রুটি। ওকে, এরপরে অ্যাভোগাড্রোর বিবৃতি বা অ্যাভোগাড্রো প্রকল্প। তাহলে অ্যাভোগাড্রো প্রকল্পে কি বলছে, যে একই উষ্ণতা ও চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাহলে তুমি বলতে পারো যে একই উষ্ণতা ও চাপে যে 1 লিটার N2 গ্যাসে যদি এক সংখ্যক N2 থাকে, তাহলে 1 লিটার O2 গ্যাসও ওই এক সংখ্যক O2 থাকবে, বা 1 লিটার NH3 গ্যাসে এক সংখ্যক NH3 থাকবে। তাহলে আয়তন তোমার যদি সমান হয়, তাহলে অণুর সংখ্যাটাও সমান হবে। এটা গেল অ্যাভোগাড্রো প্রকল্প। এরপরে অ্যাভোগাড্রো প্রকল্পের বিপরীত বিবৃতি। অ্যাভোগাড্রো প্রকল্পের বিপরীত বিবৃতি হয়েছে। তাহলে অ্যাভোগাড্রো বলেছিল যে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাহলে ওর বিপরীতটা কী হবে, যে অণুর সংখ্যা যদি সমান হয়, তাহলে সেই সমস্ত গ্যাসের আয়তনও সমান হবে। তাহলে দেখো বলছে যে একই চাপ ও উষ্ণতায় সমসংখ্যক অণু বিশিষ্ট সমস্ত গ্যাসের আয়তন সমান, মানে যে এক সংখ্যক N2 গ্যাসের আয়তন যদি Y হয়, তাহলে তুমি বলতে পারো যে এক সংখ্যক O2 গ্যাসের আয়তনও Y হবে। তাহলে অণুর সংখ্যা যদি সমান হয়ে যায়, আয়তনটাও সমান হয়ে যাবে। আমি সাপোজ ধরে নিচ্ছি Y লিটার, তাহলে এক সংখ্যক যদি অণু থাকে, যদি আয়তন একটা গ্যাসের Y হয়, তাহলে অন্যান্য এক সংখ্যক অণু বিশিষ্ট গ্যাসের আয়তনও Y হবে। হলো, ওকে। এরপরে নেক্সট আছে, আচ্ছা পারমাণবিকতাটা এখানে নেই, এক সেকেন্ড দেখে নিচ্ছি। আচ্ছা এখানে একটা টপিক ছিল পারমাণবিকতা। পারমাণবিকতা বা অ্যাটমিসিটি, তাহলে এই জিনিসটা কি, তাহলে একটি অণুতে যতগুলি পরমাণু থাকে, ওটা হচ্ছে ওই অণুটার পারমাণবিকতা। তাহলে ধরো তোমাকে বললাম যে অণু আর পারমাণবিকতা, পারমাণবিকতা, ধরো অক্সিজেন। তাহলে অক্সিজেন একটা অণু, এটা কী নিয়ে গঠিত, দুটো অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত। তাহলে এই অণুটার মধ্যে পরমাণু কটা আছে, দুটা, তাহলে পারমাণবিকতা হবে 2। ধরো O3, তাহলে O3ও একটা অণু, তাহলে কতগুলো পরমাণু দিয়ে গঠিত, 3টে অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত, তাহলে পারমাণবিকতা হবে 3। ধরো H2, তাহলে হাইড্রোজেন অণু, দুটো হাইড্রোজেন পরমাণু দিয়ে গঠিত, তাহলে পারমাণবিকতা 2। SO2, তাহলে SO2 একটা অণু, একটা সালফার আর দুটো অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত, তাহলে পারমাণবিকতা হবে 3। ধরো H2SO4, তাহলে এটাও একটা অণু, কী কী পরমাণু দিয়ে গঠিত, দুটো হাইড্রোজেন, একটা সালফার আর 4টা অক্সিজেন, তাহলে পারমাণবিকতা হবে 7। তাহলে এইভাবে বের করতে হয়। আচ্ছা এরপরে আর দুটো জিনিস আছে, একটা হচ্ছে মৌলিক অণু আর একটা যৌগিক অণু। তাহলে মৌলিক অণু কাকে বলে, যেসব অণু একই মৌলের পরমাণু দিয়ে গঠিত তাদের মৌলিক অণু বলে। কি বললাম, যেসব অণু একই মৌলের পরমাণু দিয়ে গঠিত তাদের মৌলিক অণু বলে। যেমন ধরো H2, O2, O3, তাহলে এগুলো সবগুলোই অণু। হাইড্রোজেনের ক্ষেত্রে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণু দিয়ে গঠিত, অক্সিজেনের ক্ষেত্রে শুধুমাত্র অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত, O3 বা ওজনের ক্ষেত্রে শুধুমাত্র ওজন পরমাণু দিয়ে ওই অণুটা গঠিত, তার জন্য এগুলো হচ্ছে মৌলিক অণু। আচ্ছা এরপরে যৌগিক অণু। তাহলে যৌগিক অণু কারা,
তাহলে যেসব অণু বিভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত, ধরো জল, তাহলে জল একটা অণু, কী কী পরমাণু দিয়ে গঠিত? একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন। ধরো SO2, তাহলে কী কী পরমাণু দিয়ে গঠিত? একটা সালফার আর দুটো অক্সিজেন। তাহলে এইগুলো হচ্ছে তোমার যৌগিক অণু। হলো? ওকে, এরপরে পারমাণবিক ভর। পারমাণবিক ভর, তাহলে পারমাণবিক ভরের তিনটে স্কেল আছে। ফার্স্ট স্কেল হচ্ছে হাইড্রোজেন স্কেল। তাহলে হাইড্রোজেন স্কেল অনুযায়ী পারমাণবিক ভর কাকে বলে? যে কোনো মৌলের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। তাহলে তুমি বলতে পারো যে পারমাণবিক ভর সমান ওই মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। তাহলে দুটোকে ভাগ করলেই পারমাণবিক ভর পেয়ে যাবে। হলো? আচ্ছা, সেকেন্ড স্কেল হলো কার্বন স্কেল। কার্বন স্কেল, তাহলে এই স্কেল অনুযায়ী পারমাণবিক ভরের সংজ্ঞা কী? যে কোনো মৌলের একটি পরমাণু একটি কার্বন পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। এগুলো যদিও ক্লাস 9-এর জিনিস, বাট ঠিক আছে। তাহলে পারমাণবিক ভর সমান কী বলতে পারো? যে মৌলের একটি পরমাণুর ভর বাই 1/12 ইন্টু কার্বনের একটি পরমাণুর ভর। থার্ড স্কেল হলো অক্সিজেন স্কেল। তাহলে অক্সিজেন স্কেল অনুযায়ী পারমাণবিক ভরের ডেফিনেশন কি? যে কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি অক্সিজেন পরমাণুর ভরের 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী। তাহলে এখানে কি লিখবে? যে মৌলের একটি পরমাণুর ভর বাই 1/16 ইন্টু অক্সিজেনের একটি পরমাণুর ভর। হলো? তাহলে এটা গেল তিনটে স্কেল। এরপরে পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট বা AMU, এর ডেফিনেশনটা কি? তাহলে কোনো একটা পরমাণুর তুমি প্রকৃত ভর যে একক দ্বারা প্রকাশ করবে সেই এককটাকে বলা হয় পারমাণবিক ভর একক বা AMU। কি বললাম? যে এককের মাধ্যমে তুমি কোনো একটা পরমাণুর প্রকৃত ভরকে প্রকাশ করবে, যে এই পরমাণুটার ভর হচ্ছে এত, তার এককটা কি? AMU। যেমন গ্রাম একক হয়, কেজি একক হয়, সেরকম পরমাণুর ভরকে প্রকাশ করার একক হচ্ছে AMU বা অ্যাটমিক মাস ইউনিট। হলো? তাহলে নেক্সট পয়েন্ট আছে যে পারমাণবিক ভর একক, ওর মান কি? ওর মান হয় একটা কার্বনের C12 পরমাণুর ভরের 1/12 অংশের সমান। তাহলে কার্বনের C12 পরমাণুর একটা প্রকৃত ভর তুমি বের করবে, তাকে 1/12 দিয়ে গুণ করবে, যেটা পাবে সেটা হচ্ছে ওই পারমাণবিক ভর এককের মান বা 1 AMUর মান। হলো? তো এখানে লেখা আছে দেখো যে পারমাণবিক ভর একক ওটা সমান কি? 1/12 ইন্টু একটা C12 পরমাণুর প্রকৃত ভর। তাহলে পরমাণুর প্রকৃত ভরটা কী করে বের করতে হয়? লেখা আছে দেখো, পরমাণুর প্রকৃত ভর সমান গ্রাম পারমাণবিক ভর বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। আমরা কি জানি? আচ্ছা, ধরো আমি কার্বনের C12 পরমাণুর প্রকৃত ভর বের করব। পরমাণুর প্রকৃত ভর এটা কত হবে? তাহলে C12 এর গ্রাম পারমাণবিক ভর মানে কি? মানে ওর ভর সংখ্যা। তাহলে কার্বনের মাথায় আছে 12, তাহলে গ্রাম পারমাণবিক ভর মানে হচ্ছে 12 গ্রাম বাই অ্যাভোগাড্রোর সংখ্যা মানে 6.022 ইন্টু 10⁻23। তো এটা ভাগ করলে আসবে 12 ইন্টু 1.66 10⁻24 গ্রাম। এটা হচ্ছে C12 পরমাণুর প্রকৃত ভর। হলো? তাহলে পারমাণবিক ভর এককটা কী করে পাবে? 1/12 ইন্টু এই কার্বন পরমাণুর প্রকৃত ভরটা, C12 পরমাণুর প্রকৃত ভর। নিচে দিকে আছে দেখো, তাহলে 1 AMU বা 1 U, যেটাকে ইউনিফাইড মাস বলা হয়, ওর মানটা কী করে বের করবে? আগেই লেখা আছে। তো এটা সমান 1 AMU সমান 1/12 ইন্টু
ওই C12 পরমাণুর প্রকৃত ভর, মানে 12 ইন্টু 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে এটা কত আসবে? 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে 1 AMU সমান 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম, যদিও ক্লাস 9-এ ছিল। হলো। এরপরে গ্রাম পারমাণবিক ভর। তাহলে তুমি একটা কোনো মৌলের পরমাণুর পারমাণবিক ভর বের করলে, তাহলে ওই পারমাণবিক ভরটা তুমি যখন গ্রামে প্রকাশ করবে, যেটা আসবে সেটাই হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। যেমন ধরো অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে পারমাণবিক ভরের কোনো একক নেই, কারণ এই যে ডেফিনেশনগুলো আমরা দেখলাম যে মোলের একটি পরমাণুর ভর বাই 1/16 ইন্টু অক্সিজেনের একটি পরমাণুর ভর, তাহলে উপরেও ভর আছে নিচেও ভর আছে, তার জন্য ভরগুলো কেটে যাবে, ওই জন্য পারমাণবিক ভরের কোনো একক নেই। হলো। তাহলে এখানে বলছে যে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে একক নেই। তাহলে অক্সিজেনের তোমাকে যদি বলে গ্রাম পারমাণবিক ভর কত, কি বলবে? তাহলে ওই পারমাণবিক ভরটাকে গ্রামে প্রকাশ করতে হবে, মানে 16টাকে গ্রামে প্রকাশ করলে 16 গ্রাম, যেটা হবে সেটাই হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। হলো। এরপরে গ্রাম পরমাণু, এই জিনিসটা কি? তাহলে পারমাণবিক ভরকে তুমি গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হলো ওই তত গ্রাম ভরের মৌলটাকে 1 গ্রাম পরমাণু বলে। হলো। তাহলে পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় সেই গ্রাম ভরটাকে বা তত গ্রামকে ওই মৌলের 1 গ্রাম পরমাণু বলে। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে তুমি কি দেখেছিলে? গ্রাম পারমাণবিক ভরটা হয় 16, তাই তো? বা পারমাণবিক ভরটা 16 হয়, সেটাকে গ্রামে প্রকাশ করলে 16 গ্রাম হয়। তাহলে তুমি বলতে পারো অক্সিজেনের ক্ষেত্রে যে 1 গ্রাম পরমাণু অক্সিজেন এটা সমান 16 গ্রাম অক্সিজেন। হলো। তাহলে পারমাণবিক ভরটাকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রামটাকে বলা হয় 1 গ্রাম পরমাণু। ব্যাস। এরপরে গ্রাম পরমাণু সংখ্যা। তাহলে তুমি কোনো মৌলের ক্ষেত্রে যদি গ্রাম পরমাণু সংখ্যা বের করতে চাও, তাহলে কি করবে? ওই মৌলের ভরটাকে মৌলের গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করবে, তাহলে গ্রাম পারমাণবিক বা গ্রাম পরমাণু সংখ্যাটা পেয়ে যাবে। বুঝেছে? তাহলে ধরো তোমাকে বলল যে অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে সাপোজ 8 গ্রাম। হয়েছে? তাহলে বলল যে অক্সিজেনের গ্রাম পরমাণু সংখ্যা কত, গ্রাম পরমাণু সংখ্যা কত। তাহলে গ্রাম পরমাণু সংখ্যা এটা সমান কত হবে? অক্সিজেনের ভর বাই গ্রাম পারমাণবিক ভর। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে গ্রাম পারমাণবিক ভর কত হয়? 16 গ্রাম, কারণ অক্সিজেনের পারমাণবিক ভর হয় 16, সেটা গ্রামে প্রকাশ করলে গ্রাম পারমাণবিক ভর, তাহলে এটা কত আসবে? 0.5। তাহলে গ্রাম পরমাণু সংখ্যা হয়ে যাবে 0.5, এর কোনো একক থাকবে না, কারণ উপরেও গ্রাম নিচেও গ্রাম। হলো। তাহলে ভরটাকে ওই গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করলেই গ্রাম পরমাণু সংখ্যাটা পাওয়া যায়। নেক্সট, পরমাণুর মোলার ভর। তাহলে মোলার ভর জিনিসটা কি? 1 মোল অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুকে গ্রামে প্রকাশিত করলে যে ভরটা পাবে সেটা হচ্ছে মোলার ভর। তাহলে এক কথায় কি, যে 1 মোল বা অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর যে ভর সেটা হচ্ছে তোমার মোলার ভর। একক কি? গ্রাম পার মোল। তাহলে গ্রাম পার মোল মানে কি? এই যে 1 মোলের যে ভর বা অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর যে ভর সেটা হচ্ছে মোলার ভর। তাহলে অক্সিজেনের যেমন মোলার ভর হয় 16 গ্রাম পার মোল, মানে 1 মোল অক্সিজেনের ভর কত হয়? 16 গ্রাম, বা অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণুর ভর কত হয়? 16 গ্রাম। তাহলে পারমাণবিক ভর যেটা বা গ্রাম পারমাণবিক ভর যেটা, তার এককটা শুধুমাত্র আলাদা, সংখ্যাটা কিন্তু এক। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর হয় 16, অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর হয় 16 গ্রাম, অক্সিজেনের মোলার ভর কত? 16 গ্রাম পার মোল। ব্যাস, এইটুকুই ডিফারেন্স, শুধু এককগুলো ডিফারেন্স, বাট বাদ বাকি সব সেম। এরপরে আণবিক ভর। তাহলে পারমাণবিক ভর আণবিকের ভরের মধ্যে ডিফারেন্স সেরকম কিছু নেই। তাহলে পারমাণবিক ভরটা আমরা বের করছিলাম পরমাণুর ক্ষেত্রে, আণবিক ভরটা আমরা বের করব অণুর ক্ষেত্রে। সব কিছু সেম, যত ডেফিনেশন ছিল সব কিছু সেম। তো ওখানে ছিল যে কোনো মৌলের একটি পরমাণু, এখানে কি দিয়ে শুরু করবে? মৌল বা যৌগের একটি অণু। তাহলে ওখানে ছিল কোনো মৌলের একটি পরমাণু, এখানে শুরু করবে মৌল বা যৌগের একটি অণু, তারপরে ওখানে যা ছিল এখানে সেম অ্যাজ ইট ইজ লিখে দেবে। হয়েছে? ওখানেও প্রকৃত ভর বের করা হয়েছিল গ্রাম পারমাণবিক ভর বা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে, এখানে
অণুর প্রকৃত ভর বের করানো হবে গ্রাম আণবিক ভর বাই অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে। এরপরে গ্রাম আণবিক ভর, তাহলে ওখানে যেমন ছিল যে পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয়, এখানে কি বলবে মৌল বা যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয়। ব্যাস, এখানে গ্রাম অণু বা গ্রাম মোল, ওখানে ছিল গ্রাম পরমাণু, এখানে আছে গ্রাম অণু বা গ্রাম মোল। তাহলে গ্রাম পরমাণু যেরকম ছিল যে পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয়, তত গ্রাম ভরের মৌলকে বলা হয় 1 গ্রাম গ্রাম পরমাণু। তো এখানে সেম যে মৌল বা যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশিত করলে যত গ্রাম হয়, তত গ্রাম ভরের পরমাণু অণুকে বলা হয় 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল। ব্যাস। এরপরে গ্রাম অণু বা গ্রাম মোল সংখ্যা, তাহলে ওখানে যেমন ছিল যে মৌলের পরমাণুর ভর বাই গ্রাম পারমাণবিক ভর, এখানে আছে মৌল বা যৌগিক পদার্থের ভর বাই আণবিক ভর। ব্যাস, তাহলে এই দুটো ভাগ করে যেটা পাবে সেটা হচ্ছে গ্রাম অণু বা গ্রাম মোল সংখ্যা হলো। তো এই গেল তোমাদের ব্যাপার। আচ্ছা, এরপরে নেক্সট পার্ট যেটা আছে, আর কি আছে, মোল। দেখো মোল নিচে আছে, নেই। তাহলে মোল জিনিসটা কি? মোলের ডেফিনেশন ক্লাস 9-এ ছিল যে ওই কার্বনের C12 আইসোটোপের সঠিক 12 গ্রাম পরিমাণে যত সংখ্যক কার্বন পরমাণু থাকে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। ওটা ছিল অ্যাভোগাড্রো সংখ্যা ডেফিনেশন। আচ্ছা, মোল কাকে বলে? যে ওই দেখো লিখে দিচ্ছি। তাহলে মোল হচ্ছে সেই পরিমাণ পদার্থকে বোঝায়, ডেফিনেশন তোমাকে জিজ্ঞেস করবে না পরীক্ষায়, তাহলে জাস্ট একটু পড়ে নেবে। সেই পরিমাণ পদার্থকে বোঝায় যেখানে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা থাকে। উপাদান কণিকা মানে কি? অণু, পরমাণু, এইগুলো। তাহলে মোল মানে সেই পরিমাণ পদার্থ যেখানে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান থাকে হলো। তাহলে অ্যাভোগাড্রো উপাদান বা অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান যেখানে থাকবে সেই পরিমাণটাকে তুমি বলবে 1 মোল। হয়েছে? আচ্ছা, এরপরে এইগুলো একটু মনে রাখবে যে 1 মোল অণু সমান 6.022 ইন্টু 10⁻23 এত টি অণু বা এত সংখ্যক অণু। আচ্ছা, 1 মোল পরমাণু সমান এতটি পরমাণু। আচ্ছা, 1 মোল আয়ন সমান এতটি আয়ন, এটা বলতে পারো। আচ্ছা, এরপরে গ্যাসের ক্ষেত্রে কি বলতে পারো? গ্যাসের ক্ষেত্রে বলা যায় যে 1 মোল অণু বা পরমাণু এর আয়তন কত হয়? 22.4 লিটার। আবার 1 মোল অণু বা পরমাণু সমান বলতেও পারো যে 6.022 ইন্টু 10⁻23 এত সংখ্যক বা এতটি অণু বা পরমাণু হলো। আচ্ছা, এরপরে তোমাকে যদি মোলের ভর দেওয়া থাকে আর মোলের তুমি গ্রাম পারমাণবিক ভর জানো, সেই ক্ষেত্রে ওই মোলের পরমাণুর মোল সংখ্যা কী করে বের করবে? তাহলে পরমাণুর মোল সংখ্যা এইভাবে বের করানো হয় যে ওই মোলের পরমাণুর ভর বা মৌলের ভর গ্রাম এককে বাই ওই মৌলের গ্রাম পারমাণবিক ভর, এটাও অবভিয়াসলি গ্রাম এককে হলো। আচ্ছা, এরপরে তোমাকে যদি বলে যে অণুর মোল সংখ্যা বের করো, সেক্ষেত্রে কি করবে? তাহলে পদার্থের ভর বা যৌগের ভর বা অণুর ভর ব্র্যাকেটে গ্রাম এককে বাই ওই পদার্থের বা অণুর গ্রাম আণবিক ভর, এটাও গ্রাম এককে হয়েছে। তো এইগুলো গেল ব্যাপার। আচ্ছা, নেক্সট কি
কী ছিল? আচ্ছা, অ্যাভোগাড্রোর সংখ্যাটা কি বলে দেবো? যদিও ছিল, আচ্ছা লিখে নাও তো। অ্যাভোগাড্রো সংখ্যা জিনিসটা কি? তাহলে কি বললাম, যে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা যত পরিমাণে থাকে সেটা হচ্ছে 1 মোল। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যাটা কি বলবে, যে 1 মোল অণুতে বা পরমাণুতে যত সংখ্যক অণু বা পরমাণু থাকে সেই সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 1 মোল অণু বা পরমাণু এর মধ্যে যত সংখ্যক অণু বা পরমাণু থাকে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে।